নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। চাপে পড়ে বারবার আইন বদলায়, মুখ পুড়িয়েও কমিশন বিজেপিকে বাঁচায়। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। বল, তোর এবছরের রেজলিউশন কি? ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার ভালো করব, জেনে শুনে কারোর ক্ষতি করব না। লাস্টের কথাটা একদম ঠিক, কারোর ভালো করতে না পারলেও ক্ষতি করব না। হ্যাঁ, আমার প্রত্যেক বছর বাকি রেজলিউশন পাল্টালেও এটা পাল্টায় না। তোর মতো যদি ইলেকশন কমিশনও ভাবতো রে। কেন? ইলেকশন কমিশন কি জেনে শুনে মানুষের ক্ষতি করে নাকি? আপাতত তো তেমনই সব উদাহরণ সামনে এসেছে। সবচেয়ে বড় কথা, কমিশন বড্ড বেকায়দায় পড়ে গেছে। তাই নাকি? কিরকম বেকায়দায় পড়ে গেছে? কমিশনের বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে সব নাকি ফেক। কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এসব বলে চিৎকার করছে কমিশন। কিন্তু অভিযোগগুলোর উত্তর দিচ্ছে কি? না, অভিযোগের কোনো তদন্ত নেই, উত্তরও নেই। যত দোষ যারা প্রশ্ন করছে তাদের। কিন্তু কমিশন তো একের পর এক নিজেদের আইনই বদলে যাচ্ছে। প্রশ্ন উঠছে সেখানেই, এতই যদি সঠিক প্রক্রিয়া হয় নিজেদের আইনই বারবার বদলাতে হচ্ছে কেন? কমিশনের এখন ঠিক কিরকম অবস্থা আমাকে একটু বোঝাবে? জলে কুমির ডাঙায় বাঘ, কমিশন মাঝখানে। এই দেখ। ভারতীয় নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে দায়ের হওয়া পুলিশি অভিযোগকে সরাসরি ভয় দেখানোর চেষ্টা বলে দাবি করেছে। পশ্চিমবঙ্গের সিইও এক্সে লেখেন, এই ধারাবাহিক অভিযোগগুলি সাজানো ও ভিত্তিহীন। এর পেছনে ষড়যন্ত্র খুঁজে বার করা হবে। তিনি বলেন, আইন মেনেই কমিশন কাজ করবে এবং চাপের কৌশল ব্যর্থ হবে। এই অভিযোগ এসেছে দুই বৃদ্ধ ভোটারের পরিবারের তরফে। দুজনই এসআইআর শুনানির নোটিশ পাওয়ার পর মারা যান। পুরুলিয়ায় ৮২ বছরের দুর্জন মাঝির পরিবার দাবি করেছে, ২০০২ সালের তালিকায় নাম থাকলেও অনলাইনে নাম না থাকায় তিনি মানসিক চাপে পড়েন এবং শুনানির আগে আত্মঘাতী হন। হাওড়ায় ৬৪ বছরের জামাত আলী শেখের পরিবার অভিযোগ করেছে, নোটিশের মানসিক চাপে তাঁর মৃত্যু হয়েছে। ভোটার মৃত্যুর ঘটনায় দায় এড়াতে গিয়ে নির্বাচন কমিশন যেভাবে অভিযোগকারীদের হুমকিবাজ বলে দাগিয়ে দিচ্ছে তা আরও উদ্বেগজনক। একটি সাংবিধানিক সংস্থার কাছ থেকে সহানুভূতি ও দায়বদ্ধতার ভাষা প্রত্যাশিত, তার বদলে হুমকি সুর ও আইনি দায়মুক্তির দোহাই প্রতিষ্ঠানটির ঔদ্ধত্যই প্রকাশ করছে। চিফ ইলেকশন কমিশনার ও পশ্চিমবঙ্গের সিইওর বিরুদ্ধে অভিযোগে সরাসরি অপরাধ প্রমাণের প্রশ্ন থাকতেই পারে, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এই ত্রুটিপূর্ণ প্রক্রিয়ায় তড়িঘড়ি এবং বারবার নিয়ম বদলানো প্রক্রিয়ার দায় কার? এক রাজ্যে টেকনিক্যাল গ্লিচ, অন্য রাজ্যে ডেডলাইন পিছনো, কোথাও আবার লক্ষ লক্ষ নাম বাদ দিয়ে পরে হুড়মুড় করে সংযোজন। এসব কি একটা পরিকল্পিত প্রক্রিয়ার লক্ষণ? এই প্রক্রিয়া ধীরে ধীরে প্রহসনে পরিণত হচ্ছে। আরও গুরুতর অভিযোগ এসেছে যে কমিশন ত্রুটিপূর্ণ সফটওয়্যার ও নথিবিহীন অ্যালগোরিদম ব্যবহার করেছে। এতে ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার সবচেয়ে সংবেদনশীল বিষয়, সেখানে এমন পরীক্ষা নিরীক্ষা ভয়ঙ্কর। ভোটার বা বিএলওদের মৃত্যু নিছক কমিশনের ওপর চাপ তৈরি করার কৌশল বলে উড়িয়ে দেওয়া যায় না। কমিশনের উচিত আত্মসমালোচনা, পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি। তা না হলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা দুটোই গভীর সংকটে পড়বে। বাংলায় এসআইআর নিয়ে অতি সক্রিয় কেন কমিশন? বাংলায় বিজেপি সুবিধা করতে পারছে না তাই। বিজেপি তো দল, কমিশন তো সাংবিধানিক সংস্থা। আরে সাংবিধানিক সংস্থা তো খাতায় কলমে। বিরোধীরা এতদিন ধরে বলে আসছে কমিশন কাজ করে বিজেপির জন্য, শুনিসনি? কিন্তু কমিশন তো একথা এখনো মানে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় দল নিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন। মুখ্য নির্বাচন কমিশনার বনাম অভিষেক, তা কি হলো সেখানে? অভিষেকের প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি কমিশন। উল্টে অভিষেকের প্রশ্নে নাকি মেজাজ হারিয়েছিলেন জ্ঞানেশ কুমার। কমিশন করছেটা কি? চাপে পড়ে আইন বদল করতে বাধ্য হচ্ছে। বিএলওদের ঘাড়ে সব দায় চাপিয়ে দিচ্ছে। বিএলওদের উপর কি দায় চাপাচ্ছে? বয়স্কদের শুনানিতে ডেকে পাঠাচ্ছিল কমিশন। চাপে পড়ে এবার হঠাৎ আইন বদল করলো। করেই বলল ৮৫ বছরের ওপরে কোনো বয়স্ককে লাইনে দেখতে পেলে নাকি বিএলওর গর্দান যাবে। সে কি কথা? যত দোষ এখন বিএলওর? হ্যাঁ, কমিশন এখন নিজের দোষ ঢাকতে একে ওকে দোষারোপ করতে শুরু করেছে। এই দেখ।
দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে তৃণমূলের 10 জন সাংসদের প্রতিনিধি দল বুধবার কমিশনের সঙ্গে দেখা করে। বৈঠকের মূল বিষয় ছিল পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া। বৈঠক শেষে অভিষেক বলেন, কমিশনের কাছে তাঁরা 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রশ্ন তুলেছেন। কমিশন স্পষ্ট উত্তর না দিয়ে প্রযুক্তিগত ত্রুটির কথা বলছে বলেও অভিযোগ করেন তিনি। उनको लगता है गला उठा के बात करेगा और थोड़ा बहुत जोर से बोलेगा तो सब दम जाएगा। हम लोग जब बात करना शुरू किए, पहली बात तो जब कोई बोल रहा था वो रोकने टोकने लग गया। He started losing his temper, मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला, you are nominated, I am elected, आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूँ। অভিষেক জানান, বিজেপি দাবি করে পশ্চিমবঙ্গে 1 কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি আছে, অথচ খসড়া তালিকায় 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এই বাদ পড়া ভোটারদের মধ্যে কতজন রোহিঙ্গা বা বাংলাদেশি তার কোনো হিসেব কমিশন দিতে পারেনি। তার অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি হারার পর থেকেই বাংলাকে টার্গেট করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, শুধু পশ্চিমবঙ্গেই কেন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে? অন্য রাজ্যে এসআইআর চললেও সেখানে পরিস্থিতি আলাদা কেন? ভিন রাজ্যে কাজ করা পরিযায়ী শ্রমিকদের শুনানিতে ডেকে হয়রানির অভিযোগও করেন তিনি। লিখিত নির্দেশ না থাকলে বিষয়টি আদালতে নিয়ে যাওয়ার কথাও বলেন। एक नोटिफिकेशन सीईओ का ऑफिस से निकाला गया जहां पे बताया गया कि 85 के ऊपर जिनकी उम्र है उनको हियरिंग में नहीं बुलाया जाएगा। लेकिन हमने कल एक डेलीगेशन गया था सीईओ के ऑफिस में, और आज हम 10 लोग चीफ इलेक्शन कमिश्नर को भी रिक्वेस्ट किया है कि 60 के ऊपर जिसका उम्र है, मान लीजिए जिसका मेडिकल कंडीशन है, जिसका तबीयत ठीक नहीं है, जिसको कोमॉर्बिडिटी है, या दिव्यांग जो लोग हैं, पर्सन विद डिसेबिलिटीज, जिसको मूव करने में दिक्कत है, व्हील चेयर में बैठते हैं, इन लोगों को इस हियरिंग प्रोसेस में बुलाकर हैरेस ना किया जाए। तो उन्होंने ये कहा है कि मैं इसको देखूंगा, चर्चा करूंगा। এদিকে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন জানিয়েছে, 85 বছরের বেশি বয়স্ক, গুরুতর অসুস্থ, সন্তান সম্ভবা ও বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়িতে গিয়ে শুনানি হবে। নির্দেশ না মানলে বিএলও ও সুপারভাইজারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসেবে ধরার সুপারিশও করা হবে। চা বাগান শ্রমিকদের ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। বৈঠক শেষে অভিষেক কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন। वोट चोरी ईवीएम में नहीं हो रहा है, ये मैं दोहरा देता हूं। ये ईवीएम जो भी कहता है जिसको चुनाव कराना आता है वो वोटर लिस्ट में नजर दे। वोटर लिस्ट में चोरी हो रहा है, और यही चीज कोई और पॉलिटिकल पार्टी पकड़ नहीं पाया। अगर कोई पॉलिटिकल पार्टी कांग्रेस ये पकड़ लिया होता, हरियाणा से, महाराष्ट्र से, न्यू दिल्ली से, बिहार से, चारों स्टेट में बीजेपी हारती। অভিষেকের বক্তব্য, বাংলায় আবারও হারবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় ফিরবে। কমিশনের তো নাজেহাল অবস্থা এখন। নাজেহাল অবস্থা তো বটেই, নাজেহাল অবস্থা আরও একজনের। কার বলো তো? শুভেন্দু অধিকারী। কেন জানিস? না, কেন? শুভেন্দুর আবার কি হলো? শুভেন্দু ভেবেছিলেন এসআইআর এর সঙ্গে হিন্দুত্ব জড়িয়ে বাজার গরম করবেন। তারপর কি হলো? শুভেন্দু পুরো ফলস খেয়ে গেলেন, দলের অন্দরে বিশ্বাসযোগ্যতা হারালেন। তার উপর দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ? উনি আবার কোত্থেকে এলেন? আরে দিলীপ ঘোষই তো এলেন। এত চেষ্টা করেও শুভেন্দুর আর একা বিজেপির সেনাপতি হয়ে ওঠা হলো না। তুমি কি দিলীপ ঘোষের কামব্যাকের কথা বলছো? অফকোর্স, অমিত শাহের সভায় কামব্যাক, তারপর শ্রমিকের সঙ্গে মিটিং, তারপর প্রেস কনফারেন্স, এতদিন পর। শুভেন্দুর কপালে ঘাম জমছে তো তাহলে। হ্যাঁ, কমিশন বিজেপিকে বাঁচাতে পারছে না, আর বিজেপির ভেতরে শুভেন্দুর আলো টিম করছে। কমিশন কি এই খেলায় চালিয়ে যাবে? কমিশন খেলতে আর পারছে কই, একটু দৌড়েই হাঁপিয়ে যাচ্ছে। না হলে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির মতো নেতারা কমিশনকে লাল কার্ড দেখিয়ে দিচ্ছেন। তা যা বলেছো, চলো শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।